আর সবাইকে চা। আচ্ছা, এটা কি খোলা আছে না বন্ধ? না না, এটা শোনা যাচ্ছে না না মাইক্রোফোন। আচ্ছা, দরকার নেই চাচাতে পারি, অসুবিধা নেই। এই যে লাস্ট যিনি বসে আছেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, মাইক্রোফোনটা অন করে দিলেই তো হয়। মাইক্রোফোনটা অন করার দরকার নেই। মানে আমার গলা যথেষ্ট ভালো, কিন্তু বসে বলছে এই কারণে যে মানে আমরা ছোট একটা সভায় বসেছি, অল্প মানুষ আছে। এটা ভালো হলো যে একটু ইনফর্মাল আমি বসলাম, আপনারা আপনাদের মতো করে বললেন। ওইখানে বসে বললে বোধ আরো সুবিধা হতো, কিন্তু দেখলাম এখানে মোটামুটি বলার ব্যবস্থা আছে, কাজে একটু উঠে বসলাম। এটা প্রথম কথা। দ্বিতীয় কথাটা আমি বলি, সেটা হলো যে বীরেন রায়কে আমি চিনতাম একটু ব্যক্তিগত সূত্রে। বীরেন রায় আমার বন্ধু, যার সাথে দীর্ঘদিন আমি অনেক পত্রিকা করেছি। এখনো তার সাথে আমি দেশকাল ভাবনা পত্রিকা করে থাকি, মানে প্রকাশ করে থাকি, একটা পাক্ষিক পত্রিকা। সেই বন্ধু নবারুণ রায়ের মামা হচ্ছেন বীরেন রায়। সেই কারণে আমরাও তাকে মামা হিসেবেই বলতাম। এবং ৭০-৭২-এর ওই যে কঠিন সময়টা, যেটা এখানে যারা অনেক দেখেননি, আমার স্ট্রিটে একটা বাড়ি ছিল নবারুণ রায়ের, ওইটা একটু মোটামুটি সেফ জায়গা মনে করতাম আমরা। ফলে রাত বিরেতে ওখানে সে হঠাৎ ঢুকে পড়া, রাত্রিটা কাটিয়ে সকালবেলা আবার আমার স্ট্রিট অঞ্চলে জড়ারণ্যে মিশে যাওয়া, মোটামুটি এরকম একটা জীবন আমাদের ছিল। তো ওই রকম যে সময়টা, যখন কলকাতায় এলে পরে একটা সেফ জায়গা খোঁজা হয় এবং পরদিন সকালে উঠেই চলে যেতে হবে, এরকম জায়গার একটা ছিল নবারুণ রায়ের ওই আমার স্ট্রিটের বাসাটা, ১১ নম্বর আমার স্ট্রিট। ১১ আমার স্ট্রিটে কোনো সময় সন্ধ্যের দিকে বীরেন রায় আসতেন তার বোন অর্থাৎ নবারুণের মা তাকে দেখতে ও কথা বলতেন। তখন আমাদের সাথে আমরা যারা নিজেদের বিপ্লবী ভাবতাম, বীরেন রায়কে আমরা প্রাগৈতিহাসিক মানুষ মনে করতাম। তো আমাদের সঙ্গে বীরেন রায়ের কিছু বাক্যালাপ হতো, ডায়লগ হতো। উষ্মা ওর কিছু ছিল না। এবং একদিন খুব ভালো করে বলেছিলেন ওই সুভাষ মুখোপাধ্যায়ের ওই কবিতাটা, তবুও তার হাতে আছে দেখে আঁকা যৌবরাজ্যে অভিষিক্ত আমার পতাকা, যৌবরাজ্যে অভিষিক্ত আমার পতাকা। ওর পতাকাটা আমাদের উপর এসে উঠছে, এইটাকে উনি একটা ধরে নিয়েছিলেন। কেন সিটু করেন, কেন ওই লেবার পার্টির পরে অন্য কোনো পার্টি করলেন, এইসব কথা উঠতো। মূলত আমরা এই জিনিসটাতে কনসেন্ট্রেট করতাম। সেই সময়ে আমি যে বীরেন রায়কে আবিষ্কার করি, সেটা হচ্ছে শুধু শ্রমিক নেতা নয়, একটা পরিপূর্ণ কমিউনিস্ট মানুষ। যেটা ওই সময় আমরা কমিউনিস্টের মাপকাঠি রাখতাম, যে যিনি গ্রামে যাবেন, বিপ্লব করবেন, কাঁধে বন্দুক নেবেন, গলা কাটবেন, এইগুলো একটা মোটামুটি মানদণ্ড ছিল। এই মানদণ্ডের বাইরে যে একটা মানদণ্ড হয়, কমিউনিস্টের মানদণ্ড, তার জীবনযাপন, তার জীবন দর্শন, তার চলাফেরা, তার কথাবার্তা, এটা আমরা ঠিক জানি না, ওইভাবে বড় হই। কিন্তু ওইটা দেখে দেখে বুঝতে পারতাম এটা ভিন্ন একটা জিনিস। এবং পরে যখন নিজেদের মিস্টেকগুলো বুঝতে শুরু করলাম, যে আমরা যা করছিলাম সেটা কৃষক যুদ্ধ না, এটা নারকীয়দের যুদ্ধ, এটা মনে হচ্ছিল আমার। তখন প্রথম যাকে মনে হতো যে বিকল্পটা কাঁধের কাছে খুঁজতে হবে, তখন কেন জানি না বারবার মনে হতো ওই যে নবারুণের বাড়িতে মাসিমার ওখানে যে ভদ্রলোককে আসতে দেখি, দুর্যোগদেবী পড়া, সফট স্পোকেন একজন মানুষ, নিজের মতে অত্যন্ত দৃঢ়, কিন্তু কখনো রাগ করেন না আমি যা করছি সেটাকে নিয়ে। এবং যিনি মনে করেন যে যৌবরাজ্যে অভিষিক্ত আমারই পতাকা, পরের প্রজন্মে যদি কারোর কাছে যায় তাহলে তারা আমরা, এই মানুষটাকে তখন আমরা শ্রদ্ধা করতেছি। বীরেন দার সঙ্গে আমি নিজে এপিডিআর কেন্দ্রিক আন্দোলনে যুক্ত থেকেছি, রাস্তায় হেঁটেছি,
একটা বেলেঘাটে একটা মিছিল করেছি, বনায়তে মহাশয় দিয়ে লিড করেছেন, সেই মিটিংয়ে বীরেনদা এসেছিলেন। বীরেনদার তখন একটু অশক্ত অবস্থা, অতটা আর পারেন না, কিন্তু বয়স হতে তো ৮০-৮০ হবে। কিন্তু ওই ফুলবাগানের ওই জায়গাটা উনি ফুলবাগানের রাস্তাটা উনি হাঁটবেনই, এটা ছিল ওর মোটের ওপর জেদ, এবং আমার সঙ্গে হেঁটেছিলেন। ওইটাই বলতে পারি যে বীরেনদার সঙ্গে আমার সামাজিক যোগাযোগের কথা যদি বলেন, সামাজিক কাজের জায়গার কথা যদি বলেন, তাহলে শেষ জায়গাটা ছিল ওটা। আজকে বীরেনদার স্মরণে একটা সভায় আমি আসতে পেরেছি, এই জন্য নিজেকে আমি ধন্য মনে করছি। সভাতে মানুষ কম আছেন, কিন্তু তবুও যে কিছু মানুষ বীরেনদার জন্য একটা সভা করছে, তার স্মারকে একটা বক্তৃতার ব্যবস্থা করছে, এটা নিশ্চয়ই আমার কাছে খুব দরকারি একটা ব্যাপার, গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার। আর আরও একটা বিষয়, ওই যৌবরাজ্য অভিষিক্ত আমার এই পতাকা বীরেনদা আমাদের হাতে দিয়ে গেছিলেন, এখন আমাদের বয়স হয়েছে। ওই যৌবরাজ্য অভিষিক্ত আমার পতাকাটা এর পরের যে প্রজন্ম নিক, এবং তারা বীরেনদার আদর্শটা ধরে অগ্রসর হবে, এইটা আমি চাইব। আদর্শের মৃত্যু নেই, বীরেনদারও মৃত্যু নেই, এটা আমি বলতে চাই। আমি ওর বক্তৃতার বিষয়টায় সরাসরি ঢুকছি। আমার ধারণা যে আমি ছাড়া আরো বক্তা আছেন বা আলাপ আলোচনা একটা হবে। আমি অল্প কথায় আমার জিনিসটা বলে দেবো। সেটা হলো এই, আমার যে কৃষি আইন আপনারা বলে দিয়েছেন, কৃষি আইনে কি কি এসেছে এগুলো আপনারা আমার ধারণা অবহিত আছে। এখন কথা, আমার ধারণা মূল জায়গাটা এইটা, আমি এমএসপি দেবো না, এইটা হচ্ছে মূল কথা। কারণ দেখুন, যদি এমএসপি নিয়ে তার মূল ঝামেলাটা না থাকতো, তাহলে বেসরকারি কৃষিপণ্য ক্রেতা যারা গোডাউন খুলবেন, পারমিশন দেওয়া হয়েছে এই আইনে, তাদের ওই পারমিশনটার পাশে লিখে দেওয়া হতো যে কিন্তু তারা এমএসপির নিচে ফসলের দাম দিতে পারবেন না। অর্থাৎ আদানি যদি গোডাউন খোলেন, আদানির গোডাউনে বিক্রি করলো মিনিমাম এমএসপিটা পাবে, তারপরে বেশি হলে আদানি দেবেন, অন্য কথা, মিনিমাম এমএসপিটা পাবো। আইনে প্রথম আইনটায় শেষকালে এই কথাটা লেখা যেতে পারতো যদি তিনি এমএসপি দিতে চাইতেন। মোদি যে এমএসপিটা দিতে চান না, এইটা পরিষ্কার। দ্বিতীয় যেটা পরিষ্কার, এটা মনে রাখবেন, প্রকিউরমেন্টটা মোদি করতে চান না। এই যে বছরের পর বছর সরকারি একটা খাদ্যশস্যের সংগ্রহ মাত্রা নির্ধারণ করতে, যেটা ধরে সারা ভারত থেকে কৃষিপণ্য সরকারি গোডাউনে এসে জমা করত ওই নির্দিষ্ট দাম এমএসপিতে, এবং তা দিয়ে একটা আপনার খাদ্য সরবরাহর ব্যবস্থা চলত, মোদি এটা চান। এর মানেটা হলো, এর পরে যেটা আছে, এখনই হবে না, কিন্তু মানেটাই যে আমি মিড ডে মিলটা আউটসোর্স করে দেবো, কারণ আমার গোডাউনে মাল নেই, কি করবো, ওটা আউটসোর্স, আদানি খাওয়াবো। তারপরে যে মিড ডে মিলটা তুলে দেবো, মিড ডে মিল তো ভিখিরি খায়, তাই যে মিড ডে মিল তুলে দেবো। আমার গোডাউনে মাল নেই, আদানির কাছে কিনে দেবো, তারপরে প্রথম আউটসোর্স করবো এবং তারপরে তুলে দেবো। 67% ভারতবাসী খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী সরকার নির্ধারিত দামে, যেটা সাবসিডাইজ, ওই দামে তারা খাদ্যপণ্য পান। এটার জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া এত খাদ্য সংগ্রহ করে। একটা বাফার আমাদের লাগে, হঠাৎ ডিজাস্টার হলে কি করবো, বাফার লাগবে। আপনার বাফার ছাড়া বাকি যেটা আসে সেইটা কিন্তু হয় আপনার এই এফসিআই মারফত কালেকশন, সব স্টেট থেকে কালেকশনটা হলো, সরকারি গোডাউন বা এফসিআই গোডাউনে সেগুলো রইল, এবং তারপর সেগুলো রেশন ব্যবস্থা মারফত মানুষের কাছে যায়। 90-এর দশকের সূচনায় যখন এদেশে নয়া আর্থিক নীতি এলো,
যার ফলে আমাদের দেশ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজড হলো। ভারতবর্ষ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজ, নেহেরু যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু করেছিল সেইটার শেষ হলো 90-এর দশকের শুরুতে এসে, যখন ভারতবর্ষ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজ শুরু করলো ইন দ্য নেম অফ গ্লোবালাইজেশন। বেসরকারি বিনিয়োগ কমলো বা প্রত্যাশিত মাত্রায় বিদেশি বিনিয়োগ এলো না, সরকার যে ভারী উদ্যোগগুলো বিনিয়োগ করতেন এটা হাত তুলে নিলেন, ভারতবর্ষ ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন গেলেন। ওই সময় কিন্তু আরেকটা কাজও করা হয়েছিল, আমাদের পিডিএস পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে ভেঙে দাও। পিডিএস এ চুরি হয়, পিডিএস এর চেয়ে ভালো ব্যবস্থা হলো আপনার কি বলে খোলা বাজারে বিক্রি করা। সবাইকে কেন পিডিএস দিতে হবে, এই নিয়ে অনেক লেখালেখি চলত। আপনি যদি রক্ষণশীল লোকদের যে পত্রিকা, সেই পত্রিকাগুলো পড়েন, ইকোনমিক টাইমস অসংখ্য লেখা লিখেছে পিডিএস রাখার কোনো দরকার নেই। আপনি ইপিডাব্লিউ এ যান, তাতেও প্রচুর লেখা পাবেন। সেটা হচ্ছে যে খাদ্যদ্রব্য যদি আপনি খোলা বাজারে ছেড়ে দেন তাহলে সেটা এফিসিয়েন্ট হবে। দেন পিডিএস এ যেটা আমরা করি, ওখানে তো কি হয়, ওগুলো পচে ইঁদুরে খায়, ওগুলো নানা জায়গায় কি বলে আপনার রাখা হয়, রাখার জায়গাতে কুলোয় না, তারপর সেগুলো ডাম্প করে নষ্ট করা হয়। এরকম অনেক লেখাপত্র আপনি বেরিয়েছে। যদি আপনি এমএসপি তুলে দেন, প্রকিউর না করেন, তাহলে আপনার পিডিএস চালাবার দায় যেটা আছে, এই দায়টা আপনি রাখতে পারবেন। তার জন্য আমরা আরেকটা ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনটা হচ্ছে পিডিএস ইনএফিশিয়েন্ট। 90-এর দশকে ক্যাম্পেইনটা একবার হয়েছিল। এই আগামী যদি আইটা থাকে, আগামী 2-1 বছরের মধ্যেই দেখবেন আপনি পিডিএস কেন খারাপ তার উপর 100 লেখা বেরোতে শুরু করবে, এবং তারপর পিডিএসটা ওপর আক্রমণ নামবে, পিডিএসটা তোলা হবে। একেবারে তুলে দেওয়া যাবে না, ধাপে ধাপে তোলা হবে। প্রথম ধাপটা হচ্ছে এই যে শুধু অন্নপূর্ণা অন্ন যোজনাটা রাখবো যাদের ওই বিপিএল, তারপর হচ্ছে বিপিএল এর মধ্যে তফাৎ করে নেবো, কিছু লোককে ফুড কুপন দিয়ে দেবো যারা একদম রেচে, আমেরিকায় ফুড কুপন দেয়, আমরা ফুড কুপন দেবো। এই করে করে পিডিএসটাকে আপলোড করা, পিডিএসটার দায়িত্বটাকে আপলোড করা, এইটা কিন্তু এই ভদ্রলোকের মানতে আছে, এটা মনে রাখবে। এমএসপি দেবো না, প্রকিউরমেন্ট করবো না, পিডিএস উঠে যাবে, মিড ডে মিল আপনার আউটসোর্স করবে, গোটা স্ট্রাকচার যেটা দাঁড়িয়ে রয়েছে এই স্ট্রাকচারটা ভাঙবে। এখন মনে রাখবেন 90 দশকের পরে ভারতবর্ষ লিবারালাইজ করেছিল, মানুষ শিল্প তো ডিইন্ডাস্ট্রিয়ালাইজ করেছে, আমি তথ্যে আছে সেটা বলে দিলাম আপনাদের। কিন্তু মনে রাখবেন 90-এর মাঝামাঝি থেকে তো উল্টো যাত্রা শুরু হয়েছে। উল্টো যাত্রাটা হচ্ছে প্রথম এটা দিয়ে জ্যোতিবাবুকে প্রাইম মিনিস্টার করে, তারপরে উল্টো যাত্রার মধ্যে এলো যেভাবেই পারো এই নিউলিবারাল প্রোগ্রামটাকে যত কম সম্ভব এক্সিকিউট করো, বেশি না, কম করো। কেন এটা হলো তাও কারণ বলি, 90 দশকের শেষ দিকে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় এসে পুরো নিউলিবারাল প্রোগ্রাম চালু করতে গেলে গালে দুটো চর খেলেন। আগে একটা ইলেকশনটা করতে গিয়ে মানুষ ভোট দিল না। ইউপিএ ওয়ান যে গভর্নমেন্ট হলো, সেই গভর্নমেন্টটা প্রথমেই বললো আমি কৃষকের স্বার্থ দেখবো। ইউপিএ ওয়ান বললো যে আমি পিডিএফ যেটা আছে, যেটা প্রায় নষ্ট হতে চলেছে, ওইটাকে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে আরো কম স্ট্রেংথেন করার চেষ্টা করবো। ইউপিএ ওয়ানে ছিল লেফটের চাপ, লেফট চাপ দিলে যেটা সেটা এই যে 100 দিনের কাজের একটা ব্যবস্থা করা হবে, যেটা প্রয়োজনীয়তাকে আমি একটু পরে আপনাদের বলছি, কৃষি শ্রমিকের ব্যাপারটা মনে করবো, কিন্তু আমি উল্লেখ করে রাখা এখন এটা হলো 100 দিনের কাজের একটা ব্যবস্থা করতে হবে। ইনফর্মাল লেবারের জন্য কতগুলো কোড আসবে, তার জন্য আরো কাজ করার দরকার ছিল, কিন্তু তার আগেই লেফট তো বেরিয়ে গেল গভর্নমেন্টটা থেকে। বেরিয়ে গেলে লেফটের কি ভালো হলো জানি না, কিন্তু এটা আমি জানি যে কতগুলো বেসিক জিনিস আটকে গেল। তার মধ্যে একটা ছিল খাদ্য সুরক্ষা, যেটা আসতো। ফরচুনেটলি খাদ্য সুরক্ষাটাকে পরবর্তী কংগ্রেস গভর্নমেন্ট তার যে ইলেকশন ম্যানিফেস্টোতে 1 নম্বর রাখলো খাদ্য সুরক্ষা। আপনারা ম্যানিফেস্টোটা ইউপিএ 2 এর ম্যানিফেস্টোটা খুলে দেখবেন একবার,
প্রথমেই ওই জিনিসটা আছে, ওরা খাদ্য সুরক্ষা দেবে। আর লেফটের যে প্রোগ্রাম ছিল ওটা সামনে আনলেন এবং ইলেকশনে বিপুলভাবে জিতলেন এবং খাদ্য সুরক্ষা ভারতে চালু হলো। মোদী এই খাদ্য সুরক্ষা যা আমাদের রয়েছে এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যে মজবুত কাঠামোটা আমাদের আছে, এটাকে টার্গেট করতে চান, এটাকে ভাঙতে চান। এটাকে ভাঙার কারণটা কি? আমি জানি কারণ কি। কারণ এই সিস্টেমটা বাঁচাতে হলে 1,25,000 কোটি টাকা আপনাকে ফুড সাবসিডি হিসেবে দিতে হবে। এই টাকাটা গভর্নমেন্টের থেকে দেবো না, বরং রিটেলের বাজারটা খুলে দেবো। এবং খোলার মধ্যে দিয়ে যেটা ঘটবে সেটা হচ্ছে যে যেহেতু আপনার পিডিএস এর যায়, সেটা কিভাবে বাজারে বিক্রি হবে লোকে জানে। 20 টাকা 30 টাকা সে চালটা পেয়ে যাবে। আপনারা তো সে চালটা খান না, এখানে অনেক আছে সে চালটা খান না, তারা 40 টাকা বিড়ি কিট খান। ওই 30 টাকার চাল 35 টাকা হবে, 40 টাকার চাল 45 টাকা হবে। তারপর একজন বিক্রি করছেন, অনেকে কিনছে, আর ওই যে বিক্রেতা তিনি অনেকের কাছ থেকে কিনে নিজের হাতে দিচ্ছেন। নিজের ইচ্ছে মতো রেগুলেট করার ক্ষমতা তার থাকে, এটাকে বলে মনোসল। তো এই একটা মার্কেটের অবস্থাতে যখন মোদির দিক থেকে এই জায়গাটা এসে দাঁড়ালো, যেখানে একটা হচ্ছে এমএসপি তুলে দেওয়া, দ্বিতীয় আস্তিনের যে যেটা আছে সেটা হলো এই যে মান্ডিতে প্রক্রিয়া করা বন্ধ করা, তার ফলটা দাঁড়াচ্ছে এই পিডিএসটা আপনার উঠবে, সবাই বেশি দামে খাবে। ঘরে যতজন আছে প্রত্যেকে বেশি দামে চাল খাবে, গায়ে একটা আদানির ছাপ দেওয়া থাকবে, আপনাকে হাস্যমুখে সেটা কিনে নিয়ে যেতে হবে। এইটা একটা মিড ডে মিল আউটসোর্স হবে, এটা আরেকটা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বলে যে বস্তু ছিল, বস্তুটি আর থাকবে না। এই জায়গায় জিনিসটা কিনে দেওয়া হবে। এখন আমি আপনাদের বলি মূল কথাটা এমএসপি নিয়ে কেন। এমএসপির যে নিয়মটা সেটা এরকম, বাজারে পণ্যটার দাম কি, কৃষি পণ্যের দাম কি, সেটা আমাদের ইস্যু না। আমি ইকোনমিক্সটা অন্য দিক থেকে হিসাব করবো, সেটা হলো যে জিনিসটা বাজারে আসছে ওটা তৈরি করতে খরচ কত হয়, ওই খরচের সঙ্গে একটা লাভ, এই দিয়ে একটা প্রাইস ডিটারমিন থাকে। বাজারে চাহিদা যোগানে এটাকে টেনে হিচড়ে কোথায় নামাচ্ছে তা নয়, একটা স্টেবল প্রাইস যেখানে আমরা খরচটা পুষিয়ে দেব, এইটাকে বলতে পারেন এমএসপির নির্যাস। আমি যে কথাটা বলছি এটা আজকের কথা না, বহুদিন মিসেস গান্ধীর আমল থেকে কথাটা চলছে। কিন্তু এমএসপিটা কি হবে এইটা নিয়ে প্রতি বছরই একটা করে সংবাদ পাওয়া হতো। কস্ট অফ প্রোডাকশন কোনটা, কস্ট প্লাস প্রফিট কি দেবো। আমাদের দেশে একটা এগ্রিকালচার প্রাইস কমিশন প্রতি বছর তারা একটা মিটিং করতো এবং তাতে পাঞ্জাবের দিকে চাষিদেরও ডাকা হতো, তোমার খরচ কেমন হয় সেটা দেখি। আর এগ্রিকালচার প্রাইস কমিশনের তরফ থেকে ভারতের নানা জায়গা থেকে কস্ট অফ কাল্টিভেশনের